সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ছবি রুকনুজ্জামান কাঞ্চনের, এই পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি কাঞ্চনের। দুটি ২০০৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর যে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেই সংবর্ধনা অনুষ্ঠানের সেই সাফ চ্যাম্পিয়ন দলের ছবি, যা ২০০৩ সালে বাংলাদেশ ঢাকার মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই কাঞ্চন এরপর ঢাকার ফুটবলে একটি টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন। সেখানে সাবেক প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের সাথে তার ছবি। পাশে আছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। কাঞ্চনের বাসায় বিভিন্ন ট্রফিগুলো এখানে সাজানো আছে। আর সে আমাদের রুকনুজ্জামান কাঞ্চন। কাঞ্চনের সাথে কথা বলবো। কাঞ্চন, বসেন একটু। কাঞ্চন, আপনার জাতীয় দলে প্রথম কবে চান্স পেয়েছিলেন? আমি জাতীয় দলে 98 সালে জাতীয় দলের চান্স পেয়েছিলাম। সেটা কোন টুর্নামেন্ট? এটা একটা কাতারের টুর্নামেন্ট ছিল। ইসুফ ভাই করছিলেন না? ইসুফ ভাই করছিলেন। আচ্ছা, এর আগে বয়স ভিত্তিক দলে কবে? বয়স ভিত্তিক আমি 98 ডাক পেয়েছিলাম, যেটা করছিল সামির শাকির। সামির শাকির করছিল আন্ডার 16। সামির শাকির ছিল আন্ডার 16। না, সামির শাকির ছিলেন। সাননাইনও ছিল পরে, কিন্তু সামির শাকির ছিল 98-তে। এটা ফাইনাল রাউন্ড আপনার কাতারে ফাইনাল রাউন্ডে ছিল। আন্ডার 16-এর ফাইনাল রাউন্ডে কাতারে হয়েছিল। তখন ওইখানে ফাইনাল রাউন্ডে আমি ওইখানে অংশগ্রহণ করি। বয়সভিত্তিক আন্ডার 16। ওখানে আমার গোল আছে, জাপানের এগেনস্টে গোল আছে। ওখানে জাপানের এগেনস্টে গোল করলাম আমি। 2 গোলের ডোর, আমি একটা গোল করলাম, মনোর একটা গোল করলো। আর আন্ডার 19-এ আপনার ইরাকের এগেনস্টে ইরানের এগেনস্টে আমার গোল ছিল। এটা হলো রাজশাহীর মাটিতে খেলা হয়েছে, রাজশাহী স্টেডিয়ামে। ওখানে কোচ ছিলেন আমাদের আবু ইউসুফ ভাই। ওইখানে প্রত্যেকটা ম্যাচে আমার গোল ছিলেন। আর আপনি আমাদের সাব চ্যাম্পিয়ন দলের সদস্য। আপনি একটি অনন্য কৃতিত্বের মালিক যে আপনি 2003-এর সাফের সেমিফাইনালে ভারতের বিপক্ষে গোল করেছিলেন, ফাইনালে মালদ্বীপের বিপক্ষে গোল করেছিলেন। আপনার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় দিন কোনটা? আসলে আমার স্বপ্নের স্মরণীয় দিন হলো 2003 সাফ ফুটবল, যেটা আমাদের একটাই টার্গেট ছিল, হয় আমরা চ্যাম্পিয়ন হব আমাদের মাটিতে, তাহলে আমরা সবাই খেলা ছেড়ে দেবো। আমাদের একটাই টার্গেট ছিল। আমাদের সাফ ফুটবল 2003 সালে যে টিমটা ছিলেন, এই টিমটার 20টা প্লেয়ার আমরা ছিলাম। 20টা প্লেয়ার একটাই টার্গেট ছিল, যেন আমাদের মাটিতে আমরা চ্যাম্পিয়ন হবো। হয় আমাদের এইবারকেই খেলা শেষ, নাহলে চ্যাম্পিয়ন না হলে আমরা আর খেলবো না। আমাদের একটা টার্গেট ছিল। তবে আলহামদুলিল্লাহ আমরা ওইটা চ্যাম্পিয়ন হয়েছি। এবং কোয়ার্টার ফাইনাল, সেকেন্ড ফাইনাল, ফাইনালে আমার গোল ছিল। আলহামদুলিল্লাহ ফাইনালে আমরা টাইব্রেকার ভুটানের সাথে ফাইনালে গোল করছি। নেপালের সাথে গোল করছি, 2 গোল করছিলাম। জি। তো জাতীয় দলে আপনি সর্বশেষ কবে খেলছেন? 2010 যেটা শ্রীলঙ্কাতে হয়েছে। কোচ ছিলেন সাইফুল বাড়ি, এএফসি চ্যালেঞ্জ কাপে সাইফুল বাড়ি টিটু ভাই ছিল ওটার কোচ। খেলা হয়নি, বাট স্কোয়াডে ছিলাম আমি। আর এরপরে আপনি ক্লাব ফুটবলে কোথায় কোথায় খেলছেন? ক্লাব বাইরে আমি ফার্স্ট আমার শুরু 93 সালে, সেকেন্ড ডিভিশন রায়ের বাজার। ওইখানে আমি 93-94 খেলার পরে খেললাম ফকিরা ইয়াং ম্যাচ ক্লাব ফকিরাপুল। 95-96 দিয়ে খেললাম ইয়াং ম্যাচ ফকিরাপুল ক্লাব। তারপরে ফার্স্ট কন্ট্রাক্ট আমার অগ্রণী ব্যাংক ক্লাব, এটা হলো আপনার 97-তে। তারপরে চলে গেলাম আমি ফরাজগঞ্জে খেলার পরে আমি নিরুল্লাহ জাতীয় লিগের জন্য আমার আবার ঢাকা আবানি ক্লাব নিয়ে গেলেন আমার আর ফিরোজ মাহমুদ টিটুরে। তখন ওই আবানি ক্লাবে খেললাম। ওইখানে খেলার পরে আবানি ক্লাব আমার সাথে কনফার্ম করলো, ওইখানে স্টে করলাম। ওইখানে 2-3 বছর খেলার পরে আমি চলে যাই মোহামেডান ক্লাবে খেললাম 98-99, 2 বছর মোহামেডানে খেললাম। তারপরে চলে গেলাম মুক্তিযোদ্ধায়
মুক্তিযোদ্ধা লং টাইম 13-14 বছর মুক্তিযোদ্ধায় খেললাম। তারপরে চলে আসলাম 1 বছর খেললাম আরামবাগে, মাঝখানে 1 বছর মনে হয় 2013 সালে আমি আরামবাগে 1 বছর খেললাম আরামবাগ ক্লাবে। না না, এটা বিসিএল ছিল, বিসিএল আপনার ইয়ে ছিল, এটা কি বলে বিসিএল এর খেলা ছিল। হ্যাঁ, আরামবাগে খেললাম। তারপরে চলে আসলাম আমি বসুন্ধরা ক্লাবে, বসুন্ধরা কিংসে আসলাম। তখন চ্যাম্পিয়ন করে টিমে আমি চললাম। সেটা আমি একই তথ্য জানাচ্ছি আমি শফিউল ইসলাম মানিক ভাইয়ের কোচ। সে আমাকে বললো যে কাঞ্চন তুমি বসুন্ধরা টিমটা ধরে এই টিমের দায়িত্ব নিয়ে টিমটা চ্যাম্পিয়ন করে ওঠাও। তবে আমি ধন্যবাদ জানাই শফিউল ইসলাম মানিক ভাইয়ের, যে মানিক ভাই আমারে বসুন্ধরা টিমসে নিয়ে ওখানে ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়ে, এবং ইমরুল ভাই আমারে যথেষ্ট পছন্দ করতো এবং সে আমার ভক্ত ছিল। ওনার আমার পেয়ে খুশি, এবং আমি ওনাদের যেই চাহিদা ছিল সেই চাহিদার মধ্যে আমি ওনাদের যে টার্গেট ছিল চ্যাম্পিয়ন হওয়া এবং টিমটারে বি লিগে উঠানো, সেইটা আমি হয়তো পূরণ করতে পারছি। আমি তার জন্য আমি কৃতজ্ঞ জানাই ইমরুল ভাই এবং শফিউল ইসলাম মানিক ভাইয়ের। এরপরে আমি একটা টার্গেট করছিলাম যে ঢাকা সিটি এফসি, ওরা নেভির একটা টিম ছিল ঢাকা সিটি এফসি, হয়তো আপনারা জানেন, চ্যাম্পিয়ন লিগ ওরা অংশগ্রহণ করছিল। তো আমি চিন্তা করছিলাম যদি ঢাকা এফসিতে যদি আমি চ্যাম্পিয়ন করে যেতাম তাহলে আমার একটা হিস্টোরি থাকতো। ওই পারপাসে আমি আবার 2017-তে আমি চলে যাই ঢাকা সিটি এফসিতে। ওইখানে আমি আমারে বসুন্ধরা থেকে 6 মাসের জন্য লোনে ওরা নিয়ে গেছিলেন, ওইখানে খেললাম। খেলার পরে যাক নৌবাহিনীর, হয়তো ওটা নৌবাহিনীর লোক ছিল কিন্তু নৌবাহিনীর টিম না, নৌবাহিনীর লোকেরা এক টিমটা করছে। পরে ওরা নৌবাহিনীর প্লেয়ার 6-7টা প্লেয়ার নিয়ে গেলো, যে আমার যে টার্গেট ছিল ওই টার্গেটটা আমি ফিল করতাম না। ওই প্লেয়ারগুলো নিয়ে যাওয়াতে টিমটা সেফ হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন করতে পারলাম না। হ্যাঁ, বিপিএল আমি খেলছি, বসুন্ধরাতে লাস্ট বিপিএল আমি খেলছি। লাস্ট যেটা স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হয়েছে ওটা চ্যাম্পিয়ন করে আমি পরে আমি এই ঢাকা এফসিতে আমি 6 মাসে লোনে গেছিলাম। ওইখানে বসুন্ধরা হয়ে একটা টাইব্রেকারে ভিন্ন স্টাইলে টাইব্রেকারে শট নিছিলেন, মাঝমাঠ থেকে দৌড়ে পিছন ফিরে। এইটা আমি আসলে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি জস কোরআনরে। উনি এই ম্যাচটা আমাদের সবাইকে 2007-এ যেই আমাদের যে টিমটা ছিলেন এই টিমটা এই স্টাইলটা উনি দেখাইছিলেন, এই টেকনিকটা উনি আমাদের র্যাব-1-এর মাঠে আমাদের যখন ন্যাশনাল প্র্যাকটিস করাইছেন তখন উনি এটা দেখাইছেন যে এভাবে যদি তোমরা মারো তো গোলকিপার বুঝতে পারবে না যে তুমি কী করতেছো, হয়তো একটা আশ্চর্য হয়ে যাবে এটা। তো আমি ওটা অ্যাপ্লাই করছি। আমি কৃতজ্ঞ জস কোরআনের কাছে। জস কোরআন মারা গেছে, আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সে যথেষ্ট ভালো ছিল এবং আমাদের বাংলাদেশ ফুটবলে সে অনেক কিছু দিয়ে গেছেন, এবং সাব ফুটবলে যে চ্যাম্পিয়ন করেছেন আমার মনে হয় যেন তার কাছে আমরা কৃতজ্ঞ যে সে আমাদের নিজের সন্তানের মতন সে আমাদের প্র্যাকটিস করেছেন, এবং যে ফাইনালে যে তার ভূমিকা ছিল তার ভূমিকা থেকে আমরাও অদ্ভুত হয়ে গেছি। সে কেঁদে দিয়েছেন যে তোমাদের মাটিতে খেলা, তোমরা যদি তোমার মাটিতে তোমরা চ্যাম্পিয়ন না হইতে পারো, তোমার মনে করো তোমার মারে ধরে নিয়ে গেল, তোমার বোনের ধরে নিয়ে গেল, তোমরা কি ছেড়ে দিবা? এই কইরা যখন কিনে দিল তখন আমরা কিন্তু 20টা প্লেয়ারই কিনে দিলাম। কিন্তু আসলে আমাদের তার জন্য আসলে আমি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি, আল্লাহ তারা বেঁচে করুক। সে আমাদের জন্য যথেষ্ট করছে। আমি মনে করি আমাদের এই বাংলাদেশের ফুটবলে এইটি আমাদের স্মরণীয় চ্যাম্পিয়ন। আমি মনে করি এইটা আমাদের ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আমার মনে হয় জস কোরআনে যদি বাংলাদেশে আরও দীর্ঘমেয়াদী ওনার যদি সময় দিত তাহলে ফুটবল আরও ডেভেলপ করতো। কারণ উনিও কিন্তু বলছিলেন যে সৌদির মতন টিমের সে হারাই দিয়ে যাবেন, কিন্তু আমি জানি না সেই সময় কেন তারকে দায়িত্ব দেওয়া হলো না। এগুলা কিছু কিছু কারণ থাকে, হয়তো আপনারা জানেন। এই কারণগুলো আপনারা সবাই জানেন যে কোচ এসে কোচ থাকতে পারে না, কেন থাকতে পারে না, এটা আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা দর্শক আছেন তারা আপনারা জানেন। বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে এই ফুটবলের তারা কি করে একটা কোচ স্টে করতে পারে না, কেন স্টে করতে পারে, এটা আপনারা ভালো জানেন। বাদ বাকিটা তো ইতিহাস। আপনার একটা দুঃখজনক ঘটনা আছে, বিশ্বকাপ বাছাই করবে মঙ্গোলিয়ার সাথে একটা রেড কার্ড, যে রেড কার্ডের কারণে আমরা লিগ নিয়ে পরে ড্র করছি, এটা বলবেন? আসলে আমি তো অ্যাকচুয়ালি ওই যে প্লেয়াররা ছিলেন ওই প্লেয়ার তো অনেক হাইট, আমি কিন্তু একদম মাথা নিচে পড়েছিলাম। ওই প্লেয়ারটা আমার বারে মুখের মধ্যে মারতেছে। তো এক পর্যায়ে আমি 4টা র্যাপের দেখে আমি কিন্তু আসলে তার গাঢ়ের মধ্যে মেরে দিয়েছিলাম, আডু মেরে দিয়েছিলাম। র্যাপের দেখতে পারেনি, তো 4th র্যাপের দিয়ে টেলিভিশন দেখে পরে মনে আমার রেড কার্ড দিয়েছে। আসলে এটা দুঃখজনক, আমি আসলে এটা ধরে রাখতে পারি নাই, মানে মেজাজটা ধরে রাখতে পারি নাই।
কিন্তু আসলে এটা করা উচিত হয় নাই আমার, আমি মনে করি। একটা একটা ঘটনা আছে, আপনি ইংল্যান্ড থেকে যখন ফিরলেন এয়ারপোর্টে আপনাকে নিয়ে যে টানা, আপনি আর আমিনুল কিনে টানাটানি এবং এক পর্যায়ে আবাহনীর সমর্থকরা যে আপনাকে টান দিল, তাই আপনার গলায় ফাঁস পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, ওই ঘটনা একটু বলবেন? এই ঘটনা আসলে আমি অ্যাকচুয়ালি টাকা নিয়েছিলাম মুক্তিযোদ্ধা থেকে। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী যারা ছিলেন, ওরা আবাহনীর যারা সমর্থক গোষ্ঠী যারা ছিলেন, তারা এসে এয়ারপোর্ট থেকে আপনার পিস্তল ঠেকাইয়া এবং আমার টাই ধরে আমাকে মানে মেরে ফেলবে যদি আমি তাদের সাথে না যাই। আসলে এটা ইতিহাস, হিস্টোরি, আসলে এগুলা আসলে ক্রেজ। এটা এটা আসলে আমি তাদেরকে বলবো যে না, আসলে তারা তখন যে প্লেয়ারগুলো যারা ভালো খেলছেন, যারা যেমন আমিনুল নিয়ে টানানি করছে, আমার নিয়ে টানানি করছে, আরও কিছু প্লেয়ার নিয়ে টানানি করছে, যারা যখন পাইছে তারা সেভাবে নিয়ে গেছেন। আসলে এটা ফুটবলের ক্রেজ ছিল, এটা আসলে আসলে দরকার, সবসময় দরকার। আমি মনে করি দলবল আসলে এই ক্লাব ওই প্লেয়ারে নিয়ে যাবে, এই প্লেয়ার এই প্লেয়ারে ওই ক্লাবে নিয়ে যাবে, এরকম হওয়া উচিত আমি মনে করি, ঠিক না? এখন আপনি কি করতেছেন? এখন আলহামদুলিল্লাহ আমি বর্তমানে আছি আমি বিজেএম ইউনিভার্সিটিতে, ওইখানে স্পোর্টস টিচার হিসেবে আছি। ওইখানে স্পোর্টসটা আমি দেখছি, ফুটবল আর অন্যান্য যেই ইভেন্টগুলো আছে ওইগুলো আমি করি। আমার সাথে আছে ওয়াসকরণী পিন্টু, উনিও একটা অ্যাথলেট ন্যাশনাল প্লেয়ার। দুজনে মিলেও বিজেএম ইউনিভার্সিটির আমরা খেলাধুলার করতেছি, পরিচালনা করছি। আমি অলরেডি সি লাইসেন্স করছি, বি লাইসেন্স করছি। এই লাইসেন্সটার জন্য অ্যাপ্লাই করা আছে, নেক্সট যদি অ্যাপ্লাই হয় আমি এই লাইসেন্সটা করে নেব ইনশাআল্লাহ। খেলোয়াড়ের শুরু থেকে স্ট্রাইকারই ছিলেন না? আমি আসলে আমার কোচেরা বিভিন্ন পজিশনে খেলাইছি, আমি 3-4টা পজিশনে খেলতে পারতাম। বিকজ বিশেষ করে শফিল ইসলাম মানিক ভাই আমারে লেফট ব্যাক পর্যন্ত খেলাইছে, লেফট উইঙ্গে খেলাইছে, মিডফিল্ডে খেলাইছে। সানরাইনও কোচ ছিল ওই যে কি বলে আপনার জোরান ছিল যখন 2010 সালে জোরান এসে গেম আমরা চ্যাম্পিয়ন হলাম, তখন কিন্তু আমারে কিন্তু মিডফিল্ডে খেলাইছে, মিডল মিডফিল্ডে খেলেছে। এবং একটা কোচ যদি একটা প্লেয়ারে যদি সাপোর্ট করে, সেই প্লেয়ারটা কিন্তু ডেফিনেটলি ভালো খেলে। আমি কিন্তু আসলে মিডফিল্ডের প্লেয়ার ছিলাম না, কিন্তু আমার যখন উনি লাইক করছেন, যখন আমার খেলাইছেন, আমি কিন্তু 100% খেলছি এবং মাশাআল্লাহ ভালো খেলছি এবং লেফট